নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আমাদের আজকের গল্প এলম স্ট্রিটের ছায়া। এটা ছিল এক শীতল শরতের সন্ধ্যা, যখন ইথান এবং মায়া প্রথম এলম স্ট্রিটের বাড়িতে উঠেছিল। দুতলা বিশিষ্ট ভিক্টোরিয়ান বাড়িটি, যা সাদা রং খসে পড়ছিল এবং জানালার শাটারগুলো ঝড়ের আঘাতে পুড়িয়ে গিয়েছিল। বছর বছর ধরে বাজারে ছিল, পরিত্যক্ত এবং অবহেলিত অবস্থায়। তাদের কাছে বাড়িটি যেন লুকানো একটি রত্নের মতো ছিল, একটি চরিত্র এবং ইতিহাস সমৃদ্ধ স্থান, যা তাদের বেড়ে ওঠা পরিবারের জন্য একদম উপযুক্ত মনে হয়েছিল। মায়া 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং দম্পতি তাদের সন্তান বড় করার জন্য একটি নতুন বাড়ি খুঁজে পেতে আগ্রহী ছিল। বাড়িটির দাম ছিল অবিশ্বাস্যভাবে কম এর আকার এবং লোকেশনের তুলনায়, যা শহরের বাইরে এক শান্তিপূর্ণ পাড়ায় অবস্থিত। ইথান, চিরকাল আশাবাদী, ভেবেছিল যে বাড়িটির দাম এত কম হওয়ার কারণ এর বয়স এবং মেরামতের প্রয়োজন। মায়া, যদিও উত্তেজিত ছিল, তার মনে এক অদ্ভুত অস্বস্তি ছিল যা সে ঠিক ব্যাখ্যা করতে পারছিল না। কিন্তু সন্তানের আগমনের চিন্তা ও তাদের সীমিত সঞ্চয়ের কারণে এই সুযোগ হাতছাড়া করা সম্ভব ছিল না। প্রথম কয়েকদিন কিছু ঘটেনি। ইথান তার সময় বাড়ির মেরামত করতে কাটিয়েছিল, ফুটো বন্ধ করা, দেয়ালের গর্ত পূরণ করা এবং ভাঙা জানালাগুলি প্রতিস্থাপন করা। মায়া এখনো গর্ভাবস্থার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছিল, ঘরের ভেতরটা গোছাতে ব্যস্ত ছিল, তাদের জিনিসপত্র ধীরে ধীরে খোলার কাজ করছিল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। বাড়িটি পুরনো ছিল, হ্যাঁ, তবে এর অদ্ভুত একটা আকর্ষণ ছিল যা অস্বীকার করা কঠিন। কিন্তু রাত যতই ঠান্ডা হতে শুরু করল, অদ্ভুত কিছু ঘটতে লাগল। এটা শুরু হয়েছিল ছোটখাটো ঘটনাগুলো দিয়ে। যেসব দরজা তারা বন্ধ করার পর নিশ্চিত ছিল, তা আবার খানিকটা ফাঁক করে খোলা পাওয়া যেত। উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ শোনা যেত যখন সেখানে কেউ থাকত না। বাতিগুলো অনিয়মিতভাবে টিমটিম করত, আর ঘরের ভেতরে শীতল, স্যাঁতসেঁতে এক অনুভূতি ছিল যা ইথান থার্মোস্ট্যাট নিয়ে যতই ঘাঁটাঘাঁটি করুক না কেন ঠিক হতে চাইছিল না। বাড়িটি যে কোনো পুরনো বাড়ির মতো কড়কড় আওয়াজ করত, কিন্তু কখনো কখনো শব্দগুলো অস্বাভাবিক লাগত, যেন তা বাড়ির স্বাভাবিক আওয়াজ নয়, বরং কিছু উদ্দেশ্যমূলক। মায়া প্রথম সেই ছায়াটা লক্ষ্য করেছিল। এক সন্ধ্যায়, যখন সে রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল, সে চোখের কোণ দিয়ে দেখেছিল একটি অন্ধকার আকার, ক্ষণস্থায়ী কিন্তু সুস্পষ্ট, ডাইনিং রুমের দূরের প্রাচীর দিয়ে নড়ে উঠছে। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো আলো আঁধারের খেলা, কিন্তু তারপর আবার ঘটল, এবং আবারও। প্রতিবার সেই ছায়াটা আরো ঘন হয়ে উঠছিল, যেন তার অস্তিত্ব পেতে শুরু করেছে। সে কখনোই তা সরাসরি দেখতে পায়নি, শুধু চোখের কোণ দিয়ে, কিন্তু এটা সর্বদা ছিল একদম তার দৃষ্টি সীমানার বাইরে। যখন সে ইথানকে বলল, ইথান এটাকে মজা করে উড়িয়ে দিল। এটা তো পুরনো বাড়ি, মায়া। পুরনো বাড়িতে হাওয়ার খেলা, মেঝের কড়ানি, অদ্ভুত ছায়া তো হবেই। বেকার তুমি কল্পনা করছো। তার আশ্বাসগুলো আরামদায়ক ছিল, কিন্তু মায়া ভিতরে ভিতরে জানত যা সে দেখছে তা নিছক কল্পনা নয়। এক রাতে, যখন ইথান পড়ার ঘরে দেরি করে কাজ করছিল, মায়া একা তাদের শোবার ঘরে ছিল। সে ঘুমিয়ে পড়তে যাচ্ছিল, তখনই শুনল একটি নরম, মৃদু শব্দ, যা যেন শোবার ঘরের দরজার বাইরে করিডোর থেকে আসছে। সে উঠে বসল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল।
ইথান, সে ডেকে উঠল, কিন্তু কোনো উত্তর এলো না। সে অপেক্ষা করল, মনোযোগ দিয়ে শুনছিল। শব্দটি আরও জোরালো হতে লাগল। এটি স্পষ্ট হয়ে উঠল, কারো খালি পায়ে ধীরে ধীরে কাঠের মেঝেতে হাঁটার শব্দ। শব্দটি শোবার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। মায়ার শ্বাস আটকে গেল। সে দরজার দিকে তাকিয়েছিল, অপেক্ষা করছিল দরজাটি খোলার জন্য, কিন্তু কিছুই ঘটল না। দরজার নব ঘুরল না, দরজায় কোনো কড়াকড়ির শব্দ হল না, শুধু নিস্তব্ধতা। ধীরে ধীরে, সতর্কভাবে সে বিছানা থেকে উঠল এবং দরজার দিকে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল যখন সে নবটি ধরল। দরজা খুলল। করিডোর ছিল খালি। মায়ার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল যখন সে অন্ধকার করিডোরে তাকাল। বাড়িটি ছিল একদম নিস্তব্ধ, বাতাসও ছিল স্থির। সে সিঁড়ির দিকে তাকাল, যেখানে ছায়াগুলি অস্বাভাবিকভাবে গভীর হয়ে উঠছিল, যেন অন্ধকারের মধ্যে কিছু অপেক্ষা করছে তার দৃষ্টির বাইরে। সে দ্রুত দরজা বন্ধ করল এবং তালা বন্ধ করে বিছানার দিকে ফিরে গেল, তার মন অজস্র চিন্তায় পূর্ণ। পরের দিন সকালে মায়া ইথানকে যা ঘটেছিল তা বলল, কিন্তু সে সন্দিহান ছিল। এটা কেবল তোমার নার্ভের সমস্যা, সে বলল। তুমি অন্তঃসত্ত্বা, তোমার শরীরে প্রচুর পরিবর্তন আসছে এবং তা তোমার মনকে গুবলেট করে দিচ্ছে। বিশ্বাস করো, দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু দিন যত এগোলো, অদ্ভুত ঘটনাগুলো আরও বাড়তে থাকল। এক সন্ধ্যায়, যখন ইথান বাইরে জিনিসপত্র কিনতে গিয়েছিল, মায়া বসার ঘরে বসে কাপড় ভাঁজ করছিল, তখন সে একটি নরম গুনগুন আওয়াজ শুনল। শব্দটি দূর থেকে আসছিল, যেন অন্য কোনো ঘরে কেউ সুর গাইছে। সে থেমে গেল, শুনতে লাগল। শব্দটি ওপরতলার নার্সারি থেকে আসছিল, যেখানে তারা শিশুর জন্য একটি ঘর প্রস্তুত করতে শুরু করেছিল। তার রক্ত ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল, হাত রেলিং ধরে রাখতে রাখতে শ্বাস ছোট হয়ে আসছিল। নার্সারির দরজার কাছে পৌঁছালে গুনগুনের আওয়াজ আরও জোরে শোনা গেল। কাঁপতে থাকা হাতে সে নবটি ধরল এবং দরজাটি ঠেলে খুলল। নার্সারি ছিল খালি, কিন্তু ঘরটি ভীষণ ঠান্ডা। জানালা বন্ধ ছিল, কিন্তু বাতাসের শীতলতা ঝুলছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই গুনগুন করা বন্ধ হয়ে গেল। মায়া দরজার সামনে দাঁড়িয়েছিল, তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। এবং তখন জানালার প্রতিফলনে সে দেখল ছায়া তার পেছনে দাঁড়িয়ে। সে দ্রুত ঘুরে দাঁড়াল, কিন্তু ঘরটি খালি ছিল। ছায়াটি অদৃশ্য হয়ে গিয়েছিল। মায়া ভাবতে লাগল যে সে হয়তো নিজের মানসিক স্থিতি হারাতে চলেছে। ছায়া, পায়ের শব্দ, গুনগুন, সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল, অথচ ইথান তাকে বিশ্বাস করতে চাইছিল না। সে বাড়িটির ইতিহাস জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠল এবং ঘণ্টার পর ঘণ্টা স্থানীয় গ্রন্থাগারে কাটাতে লাগল, পুরনো রেকর্ড এবং সংবাদপত্রের নিবন্ধগুলো ঘেঁটে। এমন সময় সে খুঁজে পেল ঘটনাটা। 30 বছর আগে বাড়িটিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। মার্গারেট নামে একজন মহিলা তার ছোট মেয়ে লিলির সঙ্গে সেখানে বসবাস করত। মার্গারেট বিভ্রমে আক্রান্ত ছিল, বিশ্বাস করত যে বাড়িতে কিছু অশুভ শক্তি বাস করছিল তাদের সঙ্গে। সে তার স্বামীকে বলতে চেষ্টা করেছিল, কিন্তু তার স্বামী তার কথা বিশ্বাস করেননি, তাকে নার্ভাস ব্রেকডাউন হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। এক রাতে মার্গারেটের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজের মেয়েকে হত্যা করেছিল। সে লিলিকে বাথটবে ডুবিয়ে মেরে ফেলে, তারপর নিজেই নার্সারিতে আত্মহত্যা করে। ঘটনাটি এলম স্ট্রিটের বাড়িটিকে অভিশপ্ত করে দিয়েছিল। মায়ার গায়ে কাঁটা দিয়ে উঠল, তার হাত কাঁপছিল যখন সে পত্রিকায় লেখা এই ঘটনার বিবরণ পড়ছিল। মার্গারেটের মানসিক অবস্থা এবং বিভ্রমের বর্ণনা, ছায়া দেখা এবং অদ্ভুত শব্দ শোনা সবকিছু মায়ার নিজের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছিল।
তাহলে বাড়িটি কি মার্গারেট এবং লিলির আত্মা দ্বারা পীড়িত? সেই ছায়া কি মার্গারেটের আত্মা, যা বাড়িতে আটকে আছে, তার মেয়েকে খুঁজছে? সেদিন রাতেই মায়া ইথানকে বাড়ির ইতিহাস সম্পর্কে বলল। আমাদের এখান থেকে চলে যেতে হবে, সে কাতর স্বরে বলল। এখানে কিছু একটা খুবই অস্বাভাবিক। আমি যা দেখছি তা শুধুই আমার কল্পনা নয়, ইথান। এটা সত্যি। ইথান, যদিও মায়ার আবিষ্কারে কিছুটা অস্থির হয়ে পড়েছিল, তবুও পুরোপুরি বিশ্বাস করেনি। মায়া, আমরা এখনই যেতে পারি না। আমরা এই বাড়িতে সব টাকা বিনিয়োগ করেছি। এটা মেরামত করতে হবে, তারপর আমরা বিক্রি করতে পারব। কিন্তু এখন হুট করে চলে যাওয়ার মতো অবস্থা নেই আমাদের। কোনো উপায় না দেখে মায়া থেকে যেতে রাজি হল। কিন্তু সে স্থির করল, বাড়ির ঘটনাগুলোর আসল কারণ জানতেই হবে। সে স্থানীয় এক প্যারানর্মাল তদন্তকারীকে খুঁজে বের করল। সারা নামে এক নারী, যে বছরের পর বছর ধরে ভূতপ্রেত এবং আত্মার ওপর গবেষণা করেছে। যখন সারা বাড়িতে এলো, তখনই সে বাড়ির ভারী আবহাওয়া অনুভব করল। সে পুরো বাড়ি ভালো করে পরীক্ষা করল, প্রতিটি ঘরে ক্যামেরা এবং অডিও রেকর্ডার বসিয়ে দিল। ঘন্টার পর ঘন্টা সে বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটল, আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল। রাত গড়িয়ে গেলে সারা মায়া এবং ইথানের সঙ্গে বসার ঘরে বসে কথা বলল। এই বাড়িতে অবশ্যই কোনো শক্তি আছে, সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। আমি বিশ্বাস করি এটা মার্গারেটের আত্মা, এবং সম্ভবত লিলিরও। মার্গারেটের আত্মা এখানে আটকে আছে, সে তার করা কাজের যন্ত্রণার মধ্যে আটকে রয়েছে। সে তার মেয়েকে খুঁজছে, কিন্তু সে শান্তি পাচ্ছে না। মায়ার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা অনুভূতি নেমে গেল। আমরা কি তাদের সাহায্য করতে পারি যাতে তারা মুক্তি পায়? সে জিজ্ঞেস করল। সারা মাথা নাড়ল। হ্যাঁ, কিছু পদ্ধতি আছে যা আত্মাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে, কিন্তু মার্গারেটের শক্তি খুবই প্রবল। এটা সহজ হবে না। সেই রাতে সারা শুদ্ধিকরণের এক ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করল। বাড়ির প্রতিটি ঘরে ধূপ এবং কিছু প্রার্থনা বলে যেতে লাগল। যখন সে নার্সারির ভেতরে ঢুকল, ঘরটি আরও শীতল হয়ে উঠল এবং বাতিগুলো হঠাৎ কেঁপে উঠল। মায়া দরজার সামনে দাঁড়িয়ে ছিল, দেখছিল সারা দেয়ালের ওপর হাত রেখে শুদ্ধিকরণের মন্ত্র উচ্চারণ করছিল। হঠাৎ ঘরের তাপমাত্রা আরও কমে গেল এবং এক প্রচণ্ড আওয়াজ পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হল। সমস্ত আলো নিভে গেল এবং তারা অন্ধকারে ডুবে গেল। মায়ার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল এবং সে শুনতে পেল পায়ের ভারী শব্দ ধীরগতির করিডোর থেকে আসছে। সারা ক্রমাগত প্রার্থনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু পায়ের শব্দগুলো ক্রমেই কাছে আসছিল। মায়া অন্ধকারে দেখতে পেল করিডোরের শেষে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটি ছিল মার্গারেট। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তার মুখে এক ভয়ঙ্কর ক্রোধ এবং দুঃখের ছাপ ছিল। লিলি, সেটি ফিস ফিস করে বলল, তার কণ্ঠস্বরে এক ভয়াবহ গর্জন। লিলি কোথায়? মায়া এক ধাপ এগিয়ে এসে কম্পিত কণ্ঠে বলল, মার্গারেট, লিলি এখানে নেই। ও চলে গেছে। তোমাকে ওকে যেতে দিতে হবে। ছায়ামূর্তিটি থেমে গেল, তার শূন্য চোখ মায়ার দিকে স্থির হয়ে থাকল। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। তারপর এক ভয়ঙ্কর চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল। ছায়ামূর্তিটি মায়ার দিকে ছুটে এলো, কিন্তু সারার শেষ প্রার্থনার উচ্চারণে ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল, অন্ধকার রাতের শীতল বাতাসে বিলীন হয়ে গেল। আলো আবার জ্বলে উঠল এবং বাড়িটি একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সারা তার কপালের ঘাম মুছে মায়া এবং ইথানের দিকে তাকাল। শেষ, সে বলল। মার্গারেট চলে গেছে। সে অবশেষে শান্তি পেয়েছে।
মার্গারেটের আত্মা চলে গেলেও মায়া এবং ইথান বুঝতে পারল এই বাড়িতে শুধু ভৌতিক অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়াই যথেষ্ট নয়। সেই রাতে শুদ্ধিকরণের পর বাড়িটি কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু তাদের মন থেকে আতঙ্কের স্মৃতিগুলো মুছতে পারছিল না। প্রতিটি ঘরের প্রতিটি কোণে তারা অনুভব করত যেন সেখানে কিছু রয়েছে, কিছু যা চোখের সামনে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। পরবর্তী কয়েকদিন মায়া এবং ইথান তাদের নতুন জীবনে অভ্যস্ত হতে চেষ্টা করছিল। মায়া আগের মতো ছায়া দেখতে পেত না, কিন্তু তার শরীরে সবসময় যেন এক অস্বস্তির অনুভূতি ছিল। তার মনে সবসময় আশঙ্কা জেগে থাকত যে হয়তো কিছু একটা আবার ফিরে আসতে পারে। ইথান যদিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিল, তবুও তার চোখের চারপাশে উদ্বেগ এবং ক্লান্তির চিহ্ন স্পষ্ট ছিল। মায়া তার গর্ভাবস্থার কারণে আরও বেশি শারীরিক এবং মানসিক ক্লান্তি অনুভব করতে লাগল। মাঝে মাঝে রাতে ঘুমানোর সময় সে শুনতে পেত শিশুর কান্না, একটি মৃদু অস্পষ্ট আওয়াজ যা দূর থেকে ভেসে আসছিল। প্রথমে সে এটাকে কল্পনা মনে করত, ভাবত তার মাতৃত্বের আগ্রহের কারণে এমনটা হচ্ছে। কিন্তু যতবার সে এই শব্দ শুনত, তার মন আরও সন্দেহপ্রবণ হয়ে উঠত। এক রাতে ইথান গভীর ঘুমে ছিল, আর মায়া বিছানায় অস্থিরভাবে ঘুরছিল। হঠাৎ সে আবার সেই কান্নার শব্দ শুনল, এইবার আরও স্পষ্ট, যেন এটি একদম পাশের ঘর থেকেই আসছে। তার বুকের মধ্যে এক শীতল ভীতি অনুভূত হল। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে নার্সারির দিকে পা বাড়াল। তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, শিশুর কান্না কি তার নিজের সন্তানের প্রতিফলন, নাকি কিছু অজানা শক্তি তাকে আবার পীড়িত করছে? নার্সারির দরজার কাছে পৌঁছে মায়া থমকে দাঁড়াল। দরজার ফাঁক দিয়ে মৃদু আলো বের হচ্ছিল, যদিও সে নিশ্চিত ছিল যে সে সব লাইট বন্ধ করে রেখেছিল। দরজার নকটা আস্তে করে ঘুরিয়ে সে ঘরের ভেতর ঢুকল। ঘরটি শান্ত ছিল, কিন্তু জানালার কাছে রাখা দোলনা আস্তে আস্তে দুলছিল, যদিও সেখানে কোনো বাতাস ছিল না। মায়ের বুকের ভেতরে ধুকপুকানি আরও জোরে হতে লাগল। দোলনার কাছে গিয়ে সে দেখল সেটির ভেতরে একটি ছোট পুতুল পড়ে আছে, একটি পুরনো পরিত্যক্ত পুতুল যা আগে কখনো সে দেখেনি। পুতুলটি ধুলোয় ভরা, কিন্তু তার চোখ যেন জীবন্ত, ঠান্ডা, শূন্য চোখ যা মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। মায়া পুতুলটির দিকে তাকিয়ে হঠাৎ তার মনে হল এই পুতুলটি লিলির হতে পারে, সেই ছোট মেয়ে যে এই বাড়িতে মারা গিয়েছিল। সে পুতুলটি হাতে তুলতেই তার গায়ে শীতল স্রোত বয়ে গেল, এবং তার মাথায় এক অদ্ভুত ঝিমঝিম অনুভূতি দেখা দিল। তার সামনে সবকিছু ঘোলা হয়ে উঠল, এবং সে তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল। এক মুহূর্তের জন্য সবকিছু অন্ধকারে হারিয়ে গেল। যখন মায়ার জ্ঞান ফিরল, সে নিজেকে নার্সারির মেঝেতে শুয়ে থাকতে দেখল। তার চারপাশের বাতাস ভারী এবং শীতল ছিল। সে উঠে বসতে গিয়ে দেখল নার্সারির জানালার পাশে সেই ছায়া আবার দাঁড়িয়ে আছে, ছোট্ট একটি মেয়ের ছায়া যে শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। মায়া শ্বাস আটকে রেখে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। ছোট মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এলো, তার হাত বাড়িয়ে দিল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু তার মুখের ভাষা ছিল অস্পষ্ট, যেন কোনো হারিয়ে যাওয়া কষ্ট প্রকাশ করতে চাইছিল। মেয়েটির চোখে ছিল এক ধরনের শূন্যতা যা মায়ার আত্মাকে স্পর্শ করছিল। মায়া অনুভব করল মেয়েটি তাকে কিছু বলতে চাইছে, কিন্তু সে ভাষাহীন, আটকে আছে কোনো এক ভিন্ন জগতে। মায়া বুঝতে পারল মেয়েটি মুক্তি চায়। সে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিল এবং মৃদু কণ্ঠে বলল, তুমি মুক্তি পাবে, লিলি। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে শান্তি পেতে সাহায্য করব। মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার উপস্থিতি যেন মায়ার মনে থেকে গেল। মায়া জানত লিলির আত্মা এখানেই আটকে আছে, এবং তাকে শান্তি দেওয়ার একমাত্র উপায় ছিল তার কষ্টের সমাপ্তি ঘটানো। পরের দিন
মায়া এবং ইথান স্থানীয় এক পুরোহিতের সঙ্গে দেখা করল। পুরোহিতের পরামর্শে তারা বাড়িটির জন্য একটি বড় আয়োজনের পুজোর ব্যবস্থা করল, যেখানে শুদ্ধিকরণের বিশেষ প্রার্থনা এবং আচার অনুষ্ঠিত হল। পুজোর শেষে পুরোহিত মায়াকে বলল, এই বাড়ির আত্মারা এখন শান্তি পাবে। তাদের মুক্তি দিতে তোমরা যা করেছ তা ঠিকই ছিল, তবে মনে রেখো বাড়িটি এখনো তাদের স্মৃতি বহন করে চলেছে। পুজোর পর মায়া এবং ইথান অবশেষে অনুভব করল যেন বাড়িটি শান্ত হয়েছে। নার্সারির জানালার কাছে আর কোনো ছায়া দেখা যায় না, আর রাতে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। তাদের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, আর মায়া তার সন্তানকে নিরাপদে পৃথিবীতে আনার প্রস্তুতি নিতে লাগল। কিন্তু মায়া সবসময় জানত, এলম স্ট্রিটের এই বাড়িটি শুধু একটি বাড়ি নয়, এটি ছিল কষ্টের এক গল্পের সাক্ষী, যা হয়তো কোনোদিনই পুরোপুরি মুছে যাবে না। তবে অন্তত মেয়েটির আত্মা মুক্তি পেয়েছে, এবং সে জানত তার করা প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। এখন এই বাড়ির করিডোরগুলো শান্ত, কিন্তু এর দেয়ালের গভীরে লুকিয়ে রয়েছে এক অতীত, এক গল্প যা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাবে মানুষ, কিন্তু বাড়িটি তা কখনো ভুলতে পারবে না। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।